শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ নিউজ আপডেটগুলো। রাজনীতি ছাড়া অতীত, এবার দিলীপকে বিরাট দায়িত্ব দিচ্ছে বিজেপি, চাপে শুভেন্দু সুকান্ত। সেই সময় বিচারপতির সামনে হাউ হাউ করে কান্না, সব বলে দিলেন নিয়োগ দুর্নীতির মানিক। রেশন দুর্নীতি মামলায় অ্যাকশন ইডি, স্ক্যানারে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ রাঘব বোয়াল তুমুল শোরগোল। ফের মামলা, শুনবেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের 26,000 চাকরি বাতিল মামলায় নয়া মোড়। হুশ করে কমলো সোনার দাম, কলকাতায় এক ধাক্কায় কমলো 4,650 টাকা, জানুন আজকের রেট। বাংলা ভাগ চাইলে বঙ্গভঙ্গ নিয়ে এবার বিরাট মন্তব্য মুখ্যমন্ত্রীর, মমতার কথায় তোলপাড়। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য, এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। রাজনীতি ছাড়া অতীত, এবার দিলীপকে বিরাট দায়িত্ব দিচ্ছে বিজেপি, চাপে শুভেন্দু সুকান্ত। লোকসভা নির্বাচন সম্পন্ন হতেই বেসুরো দিলীপ ঘোষ একাধিক বিস্ফোরক মন্তব্য করার পাশাপাশি রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। স্পষ্ট জানিয়েছিলেন, দল যদি কোনো নির্দিষ্ট দায়িত্ব না দেয় তাহলে রাজনীতিকে টাটা বাই বাই করে দেবেন। তবে এবার শোনা যাচ্ছে দিলীপের এই ঘোষণার পর বিজেপির তরফ থেকে তাকে পদ না দেওয়া হলেও কাজ দেওয়া হয়েছে। এরপর কি তাহলে পদও পেতে চলেছেন তিনি? শুরু হয়েছে জোর চর্চা। সাম্প্রতিক অতীতে প্রাক্তন রাজ্য সভাপতি একাধিক কর্মসূচি দিয়েছে গেরুয়া শিবির, তাতেই খুশি দিলীপ অনুগামীরা। দাদা পদে ফিরতে চলেছেন আশা তাদের। এখনো অবধি এই নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি। মেদিনীপুরের প্রাক্তন সাংসদকে কোন পদ দেওয়া হতে পারে সেই নিয়েও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে তার অনুগামীদের আশা, তাকে নিয়ে কোনো সম্মানজনক ঘোষণাই করা হবে। লোকসভা ভোটের পর দিলীপকে নিজের মতো করে নানান কর্মসূচি করছিলেন, নানান জেলায় সফরও করতে দেখা গিয়েছিল তাকে। তবে এবার দলের তরফ থেকে নানান কাজ দেওয়া হয়েছে তাকে। চলতি মাসে বিজেপির রাজ্য কর্ম সমিতির বৈঠকের দিন উপস্থিত ছিলেন বিজেপি। সেখানে প্রাক্তন রাজ্য সভাপতি হিসেবে মঞ্চে বসার সুযোগ পান। তার নাম ঘোষণা হতেই হাততালি শুরু হয়। দিলীপের নাম নিয়ে শুরু হয় স্লোগান। দুধে এই রাজনৈতিক মঞ্চ থেকে নামতেই তার সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে যায়। সম্প্রতি লোকসভা নির্বাচনে দলের হয়ে বিস্তারক এক কাজ করেছেন। এমন সময় 150 জন কর্মীকে সম্বর্ধনা দেওয়া হয়। সেখানে প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন দিলীপ। এছাড়া রাজ্য কর্মসমিতির বৈঠকের পর জেলা কর্মসমিতির বৈঠকের আয়োজন করা হয়। সেখানে যে কোনো একজন রাজ্য নেতা প্রধান বক্তা হিসেবে উপস্থিত হন। বিষ্ণুপুর, মথুরাপুর, মেদিনীপুর ও যাদবপুরে রাজ্য দলের তরফ থেকে প্রাক্তন রাজ্য সভাপতিকে পাঠানো হয়। ঘোষ ঘনিষ্ঠ নেতারা এই প্রসঙ্গে বলছেন, দিল্লির পরামর্শে সাংগঠনিক কাজে দিলীপকে এত বেশি করে ব্যবহার করা হচ্ছে। সেই জন্যই মনে করা হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে হয়তো তাকে কোনো পদ দেওয়ার কথা ভাবা হচ্ছে। লোকসভা ভোটের পর সুকান্ত মজুমদার কেন্দ্রে মন্ত্রী হওয়ার পর রাজ্য সভাপতি হিসেবে দিলীপের নাম উঠে এসেছিল, কিন্তু সেই সময় তিনি সর্বসমক্ষে দলের সমালোচনা করে বসেন। এরপর পাল্টে যায় সমীকরণ। গত কিছু সময় ধরে অবশ্য সরব দিলীপকে খানিক নীরব দেখা দিয়েছে। দলের নির্দিষ্ট অনুযায়ী নানান বৈঠকে গিয়ে কর্মীদের উৎসাহ করতে দেখা যাচ্ছে তাকে। সেই সঙ্গে সম্প্রতি সমাজ মাধ্যমে একের পর এক পোস্ট করে রাজ্যের শাসক দলকে এক হাতও নিয়েছেন। তাহলে কি সত্যি শীর্ষ নেতৃত্বের থেকে কোনো বার্তা পেয়েছেন তিনি? আপাতত তা জানতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। প্রিয় ভালোবাসার দর্শক, পশ্চিমবঙ্গের উন্নয়নের রূপকার কে, টিএমসি নাকি বিজেপি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, সেই সময় বিচারপতির সামনে হাউ হাউ করে কান্না, সব বলে দিলেন নিয়োগ দুর্নীতির মানিক। নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন জেলবন্দি, এরই মাঝে ভরা এজলাসে হাউ হাউ করে কেঁদে ভাসালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। সোমবার কলকাতা হাইকোর্টে মানিকের জামিন মামলা শুনানির জন্য ওঠে। সেখানে ইডির যুক্তি শুনে কেঁদে ফেলেন জেলবন্দি তৃণমূল বিধায়ক। ভরা এজলাসে কেঁদে ভাসালেন নিয়োগ দুর্নীতির মানিক ভট্টাচার্য। সোমবার মানিকের জামিনের বিরোধিতা করে আদালতের সামনে কিছু নথি তুলে ধরেন ইডির আইনজীবী। বলেন, মানিকের ছোট ভাই নিজেই তার দাদার বিরুদ্ধে অভিযোগ এনেছেন। মানিক যে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তার ইঙ্গিত ওনার ভাইয়ের বক্তব্য থেকেই মিলেছে। ইডির যুক্তি শুনেই ভার্চুয়াল শুনানিতে কান্নায় ভেঙে পড়েন মানিক ভট্টাচার্য। দু চোখ ভরা জল নিয়ে কাঁদতে কাঁদতে মানিক বলেন, ও আমার ছোট ভাই, আমার সন্তানের মতো। গ্রেপ্তারের সময় পরিস্থিতি অন্যরকম ছিল। সেই সময়ও সিবিআইকে কি বলেছে সেসব জামিনের ক্ষেত্রে বিবেচ্য হওয়া উচিত নয়। বিচারপতি মানিককে ইডির বক্তব্যের বিরোধিতা করার সুযোগ দিলে মানিক জানান, তার জামিনের ক্ষেত্রে ভাইয়ের বক্তব্যকে হাতিয়ার না করাই উচিত। প্রাক্তন পর্ষদ সভাপতি বলেন, আমার ভাই এই মামলায় জড়িত নয়, এক্ষেত্রে ওর বক্তব্যের কোনো যৌক্তিকতা থাকতে পারে না।
প্রিয় ভালোবাসার দর্শক, এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, রেশন দুর্নীতি মামলায় অ্যাকশনে ইডি, স্ক্যানারে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ রাঘব বোয়াল, তুমুল শোরগোল। রেশন দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল রাজ্য। লোকসভা ভোট, বিধানসভা উপনির্বাচন সম্পন্ন হওয়ার পর ফের এই নিয়ে কোমর বেঁধে নেমে পড়ল ইডি। মঙ্গলবার সকাল হতেই কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার নানান প্রান্তে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। জানা যাচ্ছে এবার নজরে রয়েছে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ এক ব্যবসায়ী। রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই একাধিক হেভিওয়েটের নাম জড়িয়েছে। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছেন। এবার জ্যোতিপ্রিয় ওরফে বালু ঘনিষ্ঠ চালকল মালিক বারিক বিশ্বাসের বাড়ি সহ একাধিক ঠিকানায় হানা দিল কেন্দ্রীয় এজেন্সি। এদিন তার রাজারহাটের বাড়ি, বসিরহাট, বারাসতের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালাচ্ছে তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এদিন হানা দেয় ইডি আধিকারিকরা। বারিকের বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তার বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সঙ্গে ফ্ল্যাটের নিচে থাকা ওই চালকল মালিকের দুটি বিলাসবহুল গাড়িতেও তল্লাশি চালানো হয় বলে খবর। তদন্তকারীদের সূত্রে জানা যাচ্ছে ওই দুটি গাড়ি তার সংস্থার নামে রয়েছে। অবশ্য শুধু বারিকের বাড়ি নয়, এদিন দেগঙ্গার ব্যবসায়ী মুকুল রহমান এবং ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাইয়ের বাড়িতেও হানা দেয় ইডি আধিকারিকরা। উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় আগেই গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিবুল রহমান। সেই সঙ্গে বারিক বিশ্বাস, মুকুল রহমানদের নাম উঠে আসে বলে খবর। যাদের যাদের নাম উঠে আসে তারা সকলে চাল কল মালিক বলে জানা যাচ্ছে। সেই সঙ্গেই নানান ধরনের ব্যবসার সঙ্গেও জড়িত। ইডির খবর বলছে, এত বৃহৎ দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ এই শুল ব্যবসায়ীরা কার্যত চক্রাকারে জড়িত। তাই এবার তাদের বাড়িতে অভিযান চালিয়ে দুর্নীতির নানান সূত্র খুঁজতে শুরু করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, ফের মামলা শুনবেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের 26,000 চাকরি বাতিল মামলায় নয়া মোড়। সুপ্রিম কোর্টে ঝুলছে এসএসসি মামলা। নিয়োগে দুর্নীতির অভিযোগে গত এপ্রিল মাসে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। চাকরি যায় প্রায় 26,000 জনের। পরে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে হয় মামলা। সেই মামলায় নিষ্পত্তি হয়নি এখনো। এরই মাঝে এসএসসির 26,000 চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে আরও একটি মামলা দায়ের হলো শীর্ষ আদালতে। 26,000 চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে নতুন মামলা সুপ্রিম কোর্টে। দুর্নীতির জেরে এসএসসির 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য এসএসসি মধ্য শিক্ষা পর্ষদ। এরপর সুপ্রিম কোর্টে দফায় দফায় মামলা করেন হাইকোর্টের নির্দেশে চাকরিহারাদের কয়েকজনও। সোমবার সেই মামলাটি সুপ্রিম কোর্টে শুনানির জন্য ওঠে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি উঠলে তারা জানায় মূল মামলার সঙ্গে যুক্ত করে এই মামলার শুনানি হবে। উল্লেখ্য, আগামী 6 আগস্ট মূল মামলার শুনানি রয়েছে সর্বোচ্চ আদালতে। এর আগে এসএসসির 25,573 চাকরি বাতিল মূল মামলায় শুনানির জন্য উঠলে রাজ্য জানায় তারা সুপ্রিম কোর্টে হলফনামা দিতে চায়। এসএসসিও হলফনামা জমা দেওয়ার আর্জি জানায় প্রধান বিচারপতির বেঞ্চে। এরপরই সেই আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, হুশ করে কমলো সোনার দাম। কলকাতায় এক ধাক্কায় কমলো 4,650 টাকা। জানুন আজকের রেট। জুলাই মাসের শেষেই সোনা প্রেমীদের জন্য এসে গেল এক দারুণ সুখবর। কারণ ঊর্ধ্বমুখী সোনার দাম থেকে এবার ক্ষণিকের জন্য হলেও মিলছে স্বস্তি। রিপোর্ট বলছে, জিএসটি এবং টিসিএস বাদে কলকাতায় 24 ক্যারেট পাকা সোনার বাটের দাম প্রতি গ্রাম 6,905 টাকা। প্রতি 10 গ্রাম 24 ক্যারেট পাকা সোনা বাটের দাম আজ 69,050 টাকা। এছাড়া জিএসটি এবং টিসিএস চার্জ বাদে আজ কলকাতায় 24 ক্যারেট খুচরো পাকা সোনার দাম ধরা হয়েছে প্রতি গ্রামে 69,040 টাকা। অর্থাৎ আজকের দিনে প্রতি 10 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার দাম পড়েছে 69,400 টাকা। রিপোর্ট বলছে, গত সোমবারের তুলনায় আজ কলকাতায় দোকানগুলিতে খুচরো পাকা সোনা ও সোনার বাটের দাম 10 গ্রামে 48,050 টাকা কম।
প্রতি 10 গ্রাম 24 ক্যারেট পাকা সোনা বাটের দাম আজ ৬৯,০৫০ টাকা। অপরদিকে জিএসটি এবং টিসিএস বাদে আজ কলকাতায় 24 ক্যারেট খুচরো পাকা সোনার দাম প্রতি গ্রামে ৬৯,০৪০ টাকা। প্রতি 10 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার দাম আজ ৬৯,৪০০ টাকা। গতকালের তুলনায় আজ সোনার দাম অপরিবর্তিত। তবে গত সোমবারের তুলনায় আজ কলকাতার দোকানগুলিতে খুচরো পাকা সোনা ও সোনার বাটের দাম 10 গ্রামে ৪৮,৫০০ টাকা কম। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, বাংলা ভাগ চাইলে বঙ্গভঙ্গ নিয়ে এবার বিরাট মন্তব্য মুখ্যমন্ত্রীর। মমতার কথায় তোলপাড়। গত কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছে বাংলা ভাগ। সম্প্রতি বিজেপির তরফ থেকে উত্তরবঙ্গকে আলাদা করা অথবা উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের অধীনে করার মতো বেশ কিছু দাবি উঠেছে। পদ্ম শিবিরের রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ আবার কোচবিহারকে আলাদা করার দাবিতে সুর চড়িয়েছেন। এই আবহে এবার মুখ খুলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, বাংলাকে ভাগ করার জন্য নানান চক্রান্ত চলছে। এক এক রকম প্রস্তাব আনছেন। কেউ কোচবিহার আলাদা করার কথা বলছেন, কেউ আবার মালদা মুর্শিদাবাদ নিয়ে আলাদা রাজ্যের দাবি আনছেন। এরপর সরাসরি বিজেপির বিরুদ্ধে বাংলা ভাগের চেষ্টার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ এনে ভোটাভুটির ডাক দেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ভোট আসলেই বিজেপির মুখে ভাগের কথা। ক্ষমতা থাকলে বিধানসভায় আসুন, ভোটাভুটি করা হোক। যারা বাংলাকে ভাগ করার কথা বলছেন, রাজ্যের মানুষ সেটা চায় কিনা তা জানার জন্য বিধানসভায় ভোটাভুটি হোক।